হাই ফ্রেন্ডস, সাবস্ক্রাইব টু অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর অতি অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন সব কিছুর নোটিফিকেশান পাওয়ার জন্য। সঙ্গে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি রশিদ হারুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক, আর অভিনয়, নির্দেশনা, ডিজাইনের কাজ করি মঞ্চে। এছাড়া মিডিয়া তো মাঝে মাঝে একটু একটু কাজ করি, সিনেমা, টেলিভিশনে, টিভিসি এগুলোতে। তবে এখন আমার মূল কাজ পুতুল নাট্য, বাংলাদেশের ঐতিহ্যবাহী সুতা পুতুল নাট্য নিয়ে কাজ করছি। আর সেই কাজের জন্য আমাদের ছেলে মেয়েদের নিয়ে একটি সংগঠন তৈরি করেছি, বাংলাদেশের পুতুল নাট্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্র। রবি ঠাকুরের কথা ধার করে বলতে হয়, তিনি বলেছিলেন, ছবি আমার শেষ জীবনের প্রিয়া, তাই নিয়ে মেতে আছি। আমিও বলি, পুতুল নাট্য আমার শেষ জীবনের প্রিয়া, তাই নিয়ে মেতে আছি। অসম্ভবের সম্ভবের শিল্পকলা পুতুল নাট্য, আর শিশুর কল্পনা জগতের বাসিন্দারা পুতুল নাটকের চরিত্র, তা সৃজন করা এবং তার মধ্য দিয়ে আনন্দ লাভ করাই এখন আমার মুখ্য কাজ বা উদ্দেশ্য, অভিপ্রায়। আমার ছোটবেলা কেটেছে আমার জন্মস্থান চাঁদপুরে, নানার বাড়িতে। আজ এই বয়সে এখানে বসে কথা বলতে গিয়ে আমি খুব গর্ব অনুভব করছি। বাংলাদেশের প্রত্যন্ত একটি গ্রামে, একেবারে গ্রাম বলতে বই পুস্তকে যেই ধরনের চিত্র, যেই ধরনের বিষয়গুলি থাকে, তেমন একটি গ্রামে আমি বেড়ে উঠেছি।
শাপলা শালুক, নাড়া বাছা, মরিচ বাছা, মাছ ধরা, নারকেল গাছে ওঠা, সুপারি গাছে ওঠা, সুপারি পাড়া, রস চুরি করা, এই সবগুলো নিয়েই কিন্তু আমার শৈশবটা কেটেছে। চাঁদপুরের ডাকাতিয়া নদীর অল্প একটু মানে পার্শ্ববর্তী গ্রামেই সেখানে বেড়ে উঠেছি। ক্লাস 4 পর্যন্ত সেখানে পড়েছি। তো সেই জায়গা থেকে আমরা ঢাকার টঙ্গীতে, এটি একটি শিল্পাঞ্চল। এই টঙ্গীর শিল্পাঞ্চলের একেবারে শ্রমিক অধ্যুষিত। তো সেখানে বাজার, একটা বড় বিরাট বাজার তুরাগ নদীর পাড়ে, সেখানে আমার শৈশবের ছোটবেলার বাকি সময়টা, অর্থাৎ ক্লাস 4 থেকে পরবর্তী সময়টা এখানে কেটেছে। এটি আমার সেই গ্রামের যে অভিজ্ঞতা ছিল তার চেয়ে একেবারে বিপরীত একটি জায়গা। এখানে এই বাজারে হেন জিনিস নাই যে পাওয়া যায় না, এবং এখানেই ধীরে ধীরে বেড়ে উঠেছি সার্কাস, যাত্রা, কবি গান, জারি গান, বৈঠকি গান, রাতের পর রাত জেগে এগুলো দেখা। এবং আমাদের শিল্পাঞ্চলে তখন যে কলকারখানাগুলো, অফিসগুলো ছিল, তারা প্রতি বছর কোথাও একটা নাটক, কোথাও একটা নাটক, একটা যাত্রা, এগুলো তো এগুলো যথারীতি ওই বয়সে যাওয়া হয়, বাড়িতে ফাঁকি দিয়ে চুপিসারে দরজা ফাঁক করে, আবার বিছানায় বালিশকে নিজের মতো করে ঢেকে, চাদর দিয়ে ঢেকে যাওয়া, এই সবগুলো মিলেই কিন্তু আমার এই শৈশব ছোটবেলাটা কেটেছে, বেড়ে উঠেছি। সত্যিকার অর্থে আমার কর্মজীবনের শুরুটাও এবং পুরো কর্মজীবনটায় সেটা খুব নাটকীয় এবং খুব আনন্দদায়ক। আমি যেমন বলছিলাম যে লেখাপড়া করেছি তেমন কোনো স্বপ্ন নিয়ে না, কোনো উদ্দেশ্য নিয়ে না, কিছু হতে চাওয়ার এই ব্যাপারগুলি না, পুরোটাই আনন্দের মধ্য দিয়ে কেটেছে আমার পুরো শিক্ষা জীবন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনার্স, মাস্টার্স এবং থিয়েটারে কাজ করা, এই দিয়ে শিক্ষা জীবন শেষে আমি এই আইসিসিআরের, ভারতের আইসিসিআরের স্কলারশিপ পেয়ে যাই নাটকে পড়ার জন্য। তো সেখানে আমাকে প্রথমে দিয়েছিল বরোদায়, সরাজিরাও ইউনিভার্সিটিতে, কিন্তু সেখানে প্রথম দিয়েছে ডিপ্লোমা, অথচ আমি এখান থেকে MA পাস করেছি। কারণ ওখানে ডিপ্লোমা, এরপরে অনার্স, এরপরে মাস্টার্স, মানে 7-8 বছরের ঘটনা। তো তারপরে ওরা আবার ডিগ্রিতে দিয়েছিল, কিন্তু নানা কারণে, ভাষাগত কারণ, খাদ্য রুচি, সব কিছু মিলিয়ে এবং 7 বছর এটা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি চেঞ্জ করে রবীন্দ্রভারতীতে চলে আসি, ওখানে যেমন নাটক নিয়ে পড়াশোনা করছি। তো আমি যখন কলকাতা পড়াশোনা করতে যাই, আর আমার যখন এখানে জাহাঙ্গীরনগরে লেখাপড়া শেষ হয়, তখন কিন্তু নাটক বিভাগের শুরু হয় প্রথম বর্ষের। তো আমি জানি না কেউ বিশ্বাস করবে কি না, কিন্তু নাটক বিভাগ গঠন হচ্ছে, সেখানে যতটুকু ছাত্রছাত্রী জোগাড় করার ক্ষেত্রে চেষ্টা করা, থিয়েটারের সাথে সংশ্লিষ্ট ছেলে মেয়েদের খুঁজে আনা, এর মধ্যে অন্য কোনো স্বপ্ন, ইচ্ছা আসলে মাথায় জাগেইনি। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমি যখন রবীন্দ্রভারতীতে পড়াশোনাটা করছি, সেই সময় ঢাকা থেকে যারা যাচ্ছেন বা বন্ধুবান্ধব বা পরিচিতজন, তারা যেমন ব্যাপারটা এরকম, আমি পাস করে আসলে আমার চাকরি হয়ে যাচ্ছে, আমি জাহাঙ্গীরনগরে। এবং আমি ওই শুনছি সেলিম স্যার, আফসার স্যার, সেলিম স্যার খুব বড় করতে, যে ওকে লেখাপড়া করতে পাঠিয়েছি, ও পাস করে আসলে আমাদের এখানে করবে, এটা নাকি উনি বলতেন। তো সেইটার সত্যতা পাওয়া গেল আমি রবীন্দ্রভারতীতে MA পরীক্ষা দিয়ে আসার একদিন পরে জাহাঙ্গীরনগরে ST স্যারদের সাথে দেখা করতে আমাকে ক্লাসে ঢুকিয়ে দিয়েছে ক্লাস নেওয়ার জন্য। ওটা 91 সালের মে মাসে, সম্ভবত 21 বা 22 তারিখে মাস্টার হয়ে গেলাম। আর তার কিছুদিন পরে এটা পোস্টের সাথে এই টেম্পোরারিভাবে জয়েন করলাম।
আমার জন্য আমি বেকারত্বের স্বাদ পাই। আমি সে একজন সৌভাগ্যবান তাই বলি। আর আমার কর্মময় জীবনে অর্থাৎ শিক্ষকতা জীবনে আমার শুরু করেছি নাটক নির্দেশনা এবং ডিজাইনের কাজগুলো দিয়ে। তো সব মিলিয়ে আমি ডিপার্টমেন্টের ভেতরে বাইরে বিভিন্ন সংগঠনে প্রায় গোটা 30-32টি নাটকের নির্দেশনা দিয়েছি, ডিজাইনে করেছি বেশ কয়েকটি, আর মনে হয় পাবলিকেশন 22-23টার মতো, আর গ্রন্থ 3টি। একটি তো ঐতিহ্যবাহী পুতুল নাট্য বাংলাদেশের, আরগুলো আমি সেলিম আল দীনের নাট্য নির্দেশনা শিল্পশৈলী এই বিষয়ে উনি বাংলা নাট্য নির্দেশনার এই একটা রীতি এই নিয়ে উনি বেশ কিছু প্রোডাকশন করেছিলেন, সেইটাকে বিশ্লেষণ এবং ব্যাখ্যামূলক তার নন্দনতাত্ত্বিক জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে একটি গ্রন্থ রচনা করেছি। আরেকটি হচ্ছে সিনেমা মানে চলচ্চিত্রে আমাদের এখানে একদম বিখ্যাত চলচ্চিত্র বলা যেতে বাংলাদেশে একাডেমিকভাবে প্রথম শিক্ষিত যিনি ছিলেন সিনেমাটোগ্রাফার আব্দুস সামাদ, ওনার উপর কর্মজীবন একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে ফিল্ম মার্কেট থেকে। আর এখানে আমার 12-14টি এরকম হলো স্ক্রিপ্ট মঞ্চের পুতুল নাট্যের মঞ্চে আমরা স্ক্রিপ্ট তৈরি করা, এই কাজটা আমাকেই করতে হয়েছে, এবং এর যে অভিনয় তৈরি করার নির্দেশনার কাজটি, পুতুল তৈরির কাজটি, এটা আমি আমার ছেলেপুলেদের সহ নিয়ে কাজটি করেছি এবং করছি, এবং পাশাপাশি টেলিভিশনের জন্য খাট্টা মিঠায় যে ধারাবাহিক সেই নাটকগুলো কাজ করছি। তো মোট কথা যে আমার ছেলেপুলেরা বলে, আমার ঘরেও বলে যে আমি কর্মপ্রাণ মানুষ, কর্মকে ভালোবাসি। আসলেই তো জীবন তো একটাই। আমার জীবনে সেলিম আল দীন এবং সেলিম আল দীন উনি যে কাজটি করেছেন, আমাদের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে প্রতিষ্ঠা করেছেন, গ্রাম থিয়েটার করেছেন, ঢাকা থিয়েটার, এর প্রত্যেকটি জায়গায় আমাকেও নিয়ে গেছেন, আমিও গেছি, কাজ করেছি আনন্দে। তো এই আবার এই মুক্তমঞ্চে বসে আছি, ওনার প্রয়াণের পর এই মুক্তমঞ্চের নামকরণ হয়েছে সেলিম আল দীন মুক্তমঞ্চ। তো উনি আমি শিক্ষক হওয়ার পরে 95-96 সালের ওই সময় আমাদের যারা ওনার সহকর্মী ছিলাম তারা প্রত্যেককে মোটামুটি উনি কে কী নিয়ে কাজ করবে এই বিষয়গুলো উনি ঠিক করে দিতেন। তো আমাকে দিয়েছিলেন পুতুল নাটক নিয়ে কাজ করার। তা পুতুল নাটক নিয়ে কাজ করবো মানে কি, এটা কোথায় না, এর আগে শুধুমাত্র একবারই ওনাকে সহই আমাদের গ্রাম থিয়েটারের একটা মেলায় নয়ারহাট, ওখানে পুতুল নাচ দেখেছিলাম, এর আগে দেখিনি। ওই যে বলেছিলাম না, সেই যে গ্রামে বসবাস করেছিলাম সেখানে তো পুতুল নাচ কি, নাচ গান কি। তো আমি প্রায় পুতুল নাচ বাংলাদেশে কোথায় এই চর্চাটা খুব একটা হচ্ছে না, এবং এই অঞ্চলগুলিতে দেখা যায় না, কোথায় কেমন আছে শুধুমাত্র কাগজে মাঝে মাঝে দেখি এইরকমই। আমি অনেকবার চেষ্টা করেছি এইটা পরিবর্তন করার জন্য, কিন্তু উনি আমাকে কখনো দেননি। ওনার সাথে অনেক রাগারাগি করেছি, বেয়াদবিও করেছি যে বসে কোনো বই পুস্তক নিয়ে কাজ করে এরকম একটা বিষয় নিয়ে কাজ করার জন্য, কিন্তু না, তুমি বাংলাদেশে পুতুল এইটা নিয়েই করতে হবে। উনি তো জেদি ছিলেন, এইটা নিয়েই করতে হবে। এবং শুধু তা না, উনি আমার বাসায় গিয়ে কাগজ কলম নিয়ে এসে উনি লেখ, উনি বলছেন পুতুল নাটক কোথায় করে কী কী বই কোথায় কী আছে, এবং শুরুটা প্রথম কয়েকটি বাক্য কিন্তু তারই লেখা। এবং লিখতে লিখতে আবার আমাকে বলছিলেন যে শোন, এমন কোনো গবেষণা করবি না যেটা ওই চেয়ারের উপরে দিয়ে বসতে হয় এরকম। শোন, তুই এটা নিয়ে কাজ কর, তুই হবি বাংলাদেশে পুতুল নাটকের পায়োনিয়ার। একদম এই শব্দটি কত সবার উনি উচ্চারণ করেছেন, এইটা নিয়ে করবি। তো ছাত্র শিক্ষকের সম্পর্ক তো আবার কিছুটা চোর পুলিশের সম্পর্কের মতোই তো, লুকোচুরি। তো আমি শিক্ষক হয়েছি, অ্যাসোসিয়েট প্রফেসর, কিন্তু সেলিম স্যার তো সেলিম স্যারই। ওই যে আমি যেমন আমার সন্তানকে বলি যে বাবা, তোমার জন্মের সময় আমার সাথে তোমার বয়সের যেই দূরত্ব ছিল সেইটি তো এখনও আছে। তো তাই তো শিক্ষকের সাথে তো তাই।
কিন্তু উনি বাড়ি যেতেন, আমার স্ত্রীকে বলতেন এই চা কর, কিংবা তার পছন্দ মতো একটা কিছু করতে বলতো, এবং আমাকে ওই একদিন পর পর বাদ গিয়ে নিজের লেখা নিজেই কাটতেন, নিজেই করতেন। সেই দিয়ে কিন্তু উনি আমাকে তৈরি করেছেন। জীবনে কি হতে চেয়েছি, কই কিছুই তো হতে চাইনি। যতটুকু চেয়েছি সেটা তো ওই পরীক্ষার খাতায়। আমাদের এসএসসি এইচএসসি পর্যায়ে বা বিভিন্ন ক্লাসে ওই যে মাই এম ইন লাইফ বা জীবনের লক্ষ্য, সেখানে তো ওই যে মুখস্থ করে লিখেছিলাম ইঞ্জিনিয়ার হব, কিন্তু ভেবেও দেখিনি। আর বাবা মা পরিবারের দিক থেকে কি হওয়া টওয়া নিয়ে এগুলো নিয়ে কোনো ভাবনা চিন্তা ছিল না। যেটা ছিল সেটা হলো আমার মায়ের ইচ্ছা ছিল আমাদের MA পাস করার। আমার সন্তান, ছেলে মেয়ে আলাদা তেমন করে ভাবতেন না, কখনো ওরকম দেখিনি আমাদের ভাই বোনদের মধ্যে। তো উনি সন্তান MA পাস করুন, এইটাই তার বড় একটা চাওয়া ছিল। কিন্তু MA পাস করতে গেলে, পড়তে গেলে কি করতে হবে, কোথায় যেতে হবে, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু ছিল না। তো সেই আর প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো তো মাথায় ছিল না। আর মা বাবার সময়ে বা কোথায় ছিল, সংসার সামলে এই সমস্ত ভাববে কোথা থেকে। তো এই কারণে মনে হয় মনের আনন্দে যখন বেড়েছি, পড়েছি এবং খেলাধুলা করেছি, গল্প করেছি। বাবা মা সকলের জীবনেই প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়ে আমারটা মনে হয় একটু বেশি। আমি মনে করি এই যে এখানে বসে কথা বলতে পারছি, সেইটি হচ্ছে আমার মা বাবার শ্রম, তাদের আশীর্বাদ, দোয়া, সহযোগিতা, সমর্থন, সবটা মিলে। বলছিলাম আমার মা লেখাপড়ার প্রতি তার আগ্রহ অনেক ছিলেন। তিনি আমাদের নানা বাড়ির সেই পাশে যেই প্রাইমারি স্কুল ছিল, ছোট বদরখোলা প্রাইমারি স্কুল, তো সেই স্কুলে ক্লাস 4 পর্যন্ত ছিল। তো উনি ওই 4 পর্যন্ত পড়া শেষ করেছেন, কিন্তু এরপরে 5-এ পড়তে হলে অনেক দূরে আরেক গ্রামে গিয়ে ভর্তি হতে হতো। কিন্তু সেইটি পারিবারিক সামাজিক বাস্তবতায় সেটা সম্ভব ছিল না। তো আমার মা কতটা অনুরাগী ছিলেন, প্রায় 2-3 বছর উনি ওই স্কুলে গিয়ে পেছনে বেঞ্চিতে ক্লাস 4-এ বসে থাকতেন। অনেকবার শিক্ষকরা ওনাকে না করেছেন, তারপর উনি যেতেন। বাবা, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আসামে ছিলেন এবং সেই সব গল্প পুরো তার মনে আছে। তো আমরা হিসাব করে দেখেছি আমার বাবার বয়স, হ্যাঁ তিনি এখনো জীবিত আছেন এবং ভালো আছেন। তো 96-97 বছর না হলে আবার আমাদের বয়সের যৌক্তিকতা আবার টেকে না। তো আমার বাবার এই বয়স যেই সমস্ত অসুখগুলোতে, যে ডায়াবেটিস, হার্টের অসুখ, প্রেশার ছিল, ওনার কিচ্ছু নেই। উনি এখন খালি চোখে এই পত্রিকার হেডলাইনগুলো দেখতে পারেন, কানে একটু কম শুনেন। এবং আমি সিঁড়ি বাইতে পারিনি, কিন্তু আমার বাবা ওই 4তলা 5তলায় দিন 2-3 বার ওঠা নামা করতে পারেন। তো সেই আমার সৌভাগ্য, বাবা এখনো জীবিত। কিন্তু আমার মা সারা জীবন তার সন্তানদের আগলে রেখেছেন, সন্তানদের পেছনে সময় ব্যয় করেছেন। তার সন্তানরা লেখাপড়া করবে, MA পাস করবে, এই স্বপ্ন আমার মা দেখেছেন। তিনি 2011 সালে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমাদের 5 ভাই বোনের মধ্যে আমার বড় ভাই একটু বহিমিয়ান ছিলেন। তিনি খুবই শৌখিন লোক ছিল, যে পত্রবিতালি করতো, ঘুরে বেড়াতো,
ছবি তোলা তার হবি ছিল। এবং আমাদের টঙ্গীতে প্রায় ঢাকার পরে এখানে তিনি সেই 79-80 সালে তিনি কিন্তু ক্যাসেটের দোকান দিয়েছেন। তারপরে হচ্ছে ক্যামেরা ভিডিও, সেই ক্যামেরা, তারপরে হচ্ছে যে এর আগে আবার দিয়েছিলেন কি বলে ফটোকপির মেশিন, যেটা প্রায় ঢাকার মূল জায়গাও সব জায়গায় ছিল না। তো আমার ভাইও 2006 সালে তার প্রয়াণ ঘটেছে। তো এই আমাদের মা বাবা, আমাদের পরিবার, যেমন আমার ছোট 2 বোন, 1 ভাই। ভাইটা এখন বাইরে থাকে, বোন দুটো আমাদের কাছে থাকে, ও বাবার সাথেই থাকে। দাদার সম্পর্কে কিছু বলবো সেটা তো খুঁজে পাওয়া মুশকিল ব্যাপার। দাদা যদিও আমাদের পরিবারে দ্বিতীয় সন্তান, কিন্তু আমাদের কাছে সবার চেয়ে বড়। বাবা মায়ের পরে ওনার জায়গা। উনি পড়াশোনার তাগিদে, কাজ কর্মক্ষেত্রের তাগিদে সবসময় দূরে থাকলেও আমাদের একেবারেই মনের কাছে অন্তঃস্থলে আছেন। আসলে বলে বোঝানোর মতো কোনো কিছু নাই ওনার সম্পর্কে। আমাদের সবচেয়ে পরম ভালোবাসার জায়গা, পরম নির্ভরতার জায়গা হচ্ছে দাদা। আসলে দাদাকে নিয়ে কি বলবো, আমি যখন বেশ ছোট, হয়তো 6-7-এ পড়ি, তখন থেকেই দাদা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর বাসা থেকে দূরে। ছোটবেলায় একটা ভয় ভয় কাজ করতো। আম্মা সবসময় ভয় দেখাতো পড়াশোনা না করলে, দুষ্টামি করলে, যে হারুন আসলে নালিশ দিব। কেমন একটা ভয় ভয় ছিল। যখন আস্তে আস্তে বড় হলাম, আমি যখন এসএসসি পরীক্ষা দিব, আমার এসএসসি পরীক্ষার সময়, আমার পরীক্ষার সম্ভবত 3-4 দিন আগে দাদা নিউ মার্কেট থেকে আমার জন্য বল পেন এনে দিয়েছিল। আমি সেই বল পয়েন্টগুলি দিয়ে পরীক্ষা দিয়েছিলাম। সেই আনন্দটা এত ছিল বলে বোঝানোর মতো না। মনে হয়েছিল যে আমার উৎসাহটা বেড়ে গেছে। তারপর আস্তে আস্তে বড় হতে হতে ভয় থেকে এখন বন্ধুর মতো অনেক কিছুই দাদার সঙ্গে শেয়ার করি। আমি খালি একটি উদাহরণ দিই। আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি পেয়েছি আমার মা বাবার কাছে, বিশেষত মার কাছে। আমি যখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে MA পাস করার পরে আমি ICSI স্কলারশিপ পাই ভারতে নাটক নিয়ে পড়ার জন্য। আমি কেন অ্যাপ্লাই করেছি সে বলতে পারবো না, কিন্তু করেছি। ওই দেখেছি নাটক করতে যেহেতু ভালো লাগে সেইভাবে, তো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে গেছি কী হবে এসব কোনো ভাবনা চিন্তার মধ্যে কোনো কিছু ছিল না। কিন্তু আমার পরিবার আমাকে সমর্থন করেছে। আমার বাবা যেহেতু পড়তে যাচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, বাইরে। তো আমি সেখানে MA পাস করেছি। তার মানে তার সন্তান, এই সন্তান ডাবল MA। এরপরে যখন আমি PhD শেষ করি, আমার মা আমার বাড়িতে ভাই বোন সহ আমাদের সবাইকে বাড়িতে দাওয়াত দিয়ে খাইয়েছেন, এবং আমার মা নিজের হাতে একটা শুভেচ্ছা বাণী লিখেছেন। সেই সময় আমার বাবা আমার অনেক চিঠি লিখতেন, চিঠি চালাচালি করতেন, সেগুলো পরে দেখেছি কি মিষ্টি করে করে তারা তাদের ভাব বিনিময় করতেন। তো আমার মা যে এই চিঠিতে তার একটু বানান ভুল, ভাঙা ভাঙা জায়গায় তারা আনন্দ প্রকাশ করেছেন। এবং আমি যে মানে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ডক্টর PhD ডিগ্রি অর্জন করেছি, এটি উনি সেলিব্রেট করেছেন আমাদের পরিবার। আজ পর্যন্ত আমি মনে করি এর চেয়ে বড় সম্মান, বড় প্রাপ্তি আমার জীবনে আর কিছু নেই। হ্যাঁ, আমার স্ত্রী, আমি ভাবছি স্ত্রী এই শব্দটি বলা হয় না, মানে বউ, সেই বউ বলি। যে আমার বউকে পেয়েছি কলকাতার রবীন্দ্র ভারতীতে। তা আমি তো এখান থেকে MA পাস করে গেছি, থিয়েটার করি।
তো জানেন যে, আর যাই হোক, এটা আমি আমার জীবন বা আশেপাশে দিয়ে দেখেছি যে যারা একটু সামাজিক কাজকর্ম করে, গান করে বা নাটক করে, মানে কোনো না কোনো অ্যাক্টিভিটিসের সাথে জড়িত, এদেরকে মনে হয় কিছু মেয়েরা একটু পছন্দ করে। আমিও একেবারে মানে দু একজন যে করেনি এরকম বলাটা মিথ্যা বলা হবে। তো এরকম মানে একজনের সাথে আমার আগে একটা সম্পর্ক ছিল। উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেন, আমি জাহাঙ্গীরনগর। তো আমি তখন ঢাকা থিয়েটারে কাজ করি, তারপরে জাহাঙ্গীরনগর এই যে রিহার্সাল করি, নাটকে নানা জায়গায় ওয়ার্কশপ করতে যাই। তো তাতে করে তার সাথে শিডিউলটা মিলত না। তো একদিন মানে অভিমান করে বলেছিল যে দেখা যাক, বিয়ে সাথী হলে তাহলে তোমার মাথা থেকে থিয়েটারে ভূত তাড়াবো। ঠিক ওই মুহূর্তে আমার সিদ্ধান্ত হয়ে গেছে, শি ইজ নট ফর মি। তিনি জানেননি, জানতেন না, আজও জানেন না যে আমার সিদ্ধান্ত সেদিন হয়ে গেছে। আমার যেটা কাজ, আমার যে ভালোবাসার জায়গা, সেটা ছাড় দেয়া, কম্প্রোমাইজ করে জীবন চলতে পারে না। আর এই জায়গায় হচ্ছে আমার যিনি স্ত্রী, আমার যিনি বউ, ইনি রবীন্দ্রভারতীতে যখন আমাকে উনি প্রথম পছন্দ করেন, তো উনি প্রথমেই জেনে নিয়েছেন উনি হচ্ছে আমার দ্বিতীয় ভালোবাসা। প্রথম ভালোবাসা আমার থিয়েটার, দ্বিতীয় হচ্ছেন উনি। তো আমার সৌভাগ্য, উনিও একবারে সাংস্কৃতিক পরিবারের। ওনার বোনরা এই দেশের খুব নাম করা, বাংলাদেশের খুব নাম করা অভিনয় শিল্পী। আমার শ্বশুরও ছিলেন রাজশাহীর খুব নাম করা মাস্টার তোফাজ্জল বলে সবাই চিনতেন। আর বাংলাদেশে যেন শর্মিলা আহমেদকে অনেকে জানেন, ওয়াহিদা মল্লিক জলিকে জানেন। তো তাদের ছোট বোন আমার স্ত্রী। ওই যে বললাম, মা বাবার জায়গা থেকে যেমন আমার ভাই বোনদের থেকে পেয়েছি, আমি এতটাই সৌভাগ্যবান যে আমার স্ত্রীকে কখনো আমার এই কাজের জন্য মানে কোনো রকমের বিতর্ক বা অশান্তি তো প্রশ্নই আসে না, বরং উনি কাঁধে কাঁধ মিলিয়ে আমার সাথে উনি কাজ করছেন। আঠাশ বছর আমাদের সংসার জীবন, ভালোবেসে বিয়ে করেছি। আমাদের একটা মাত্র সন্তান অংশুমান রশিদ। উনার কাজ, নাটক, কর্মক্ষেত্র হচ্ছে প্রথম প্রেম এবং তারপরে আমি, এটা আমি জানি। সে কাজকে আমি ভালোবেসেছি, তার সাথে 28 বছর ধরে কাঁধে কাঁধ মিলিয়ে তার সাথে আমি কাজ করেছি, এখনও করছি। আমি ছিলাম, আমি আছি তার সাথে এবং আমি থাকব। এই যে আমি জোরে কথা বলতে পারছি এবং আনন্দ সহকারে কথা বলতে পারছি, এইটাও নিশ্চিতভাবে উনি এবং হচ্ছে আমার পরিবারের সকলের সমর্থন, সহযোগিতা আমার সাথে আছে। আমি এখানে শিক্ষার্থীদের বলি যে জীবনসঙ্গী অনেক বড় একটি ব্যাপার। ভেতরে যদি আনন্দ না থাকে, ভেতরে যদি সুখ না থাকে, শান্তি না থাকতে, তাহলে কাজে আনন্দ পাওয়া যায় না। সন্তান বলতে আমার তো একজনেই ছেলে। যদিও আমি কেউ জিজ্ঞেস করলে বলি আমার 101টা ছেলে, কারণ আমি মনে করি 100 জনের সমান সে আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি তার কাছে কৃতজ্ঞ যে সে জন্ম নিয়ে আমাকে বাবা হবার সৌভাগ্য দিয়েছে। ছোটবেলা বলতে প্রথম জন্মের কিছুদিন পরে ওর মাকে পড়ালেখার জন্য কলকাতা চলে যেতে হয়েছিল। ও 2 বছরের মতো আমার কাছে ছিল, বাড়ির কাজে লোক ছিল। আমার বুকের ওপরেই তার 2 বছর 2.5 বছর কেটেছে। আমি যেখানে যেতাম, ও যখন আস্তে আস্তে বড় হচ্ছে, 2 বছর 2.5 বছর হাঁটতে চলতে শিখে, আমার রিহার্সাল ওকে নিয়ে যেতাম, সেমিনারও সেখানে নিয়ে যেতাম, নাটক দেখতে নিয়ে যেতাম। একটু বড় যখন হয়েছে তখনও
বিভাগের ছেলেমেয়েরা ওকেই বেশি ভয় পেত, কারণ ও মানে ছোট মানুষ তো, ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, এই মুখের উপর বলে দিত, এই তুমি এটা কী করেছো এরকম। তো ওরা খুব ভয়ে ভয়ে আমার আড়ালে ওকে জিজ্ঞেস করতো যে কেমন হয়েছে। আমার বাবা, আমি আব্বুই বলি, মানে বাবা কমই বলা হয়, আব্বুই বলি আমি। আব্বুর সাথে তো আমার সম্পর্কটা খুবই অদ্ভুত। এটা এইভাবে একদম খোলামেলা করে বলা, কোনো আমি এক্সপ্লেনেশন দিতে পারবো না। আব্বুকে আমি ছোটোবেলায় মা ইন্ডিয়ায় পড়াশোনা করেছেন, তো এই সুবাদে আব্বুকে বেশ খানিকটা সময় একদম বেশ কাছাকাছি থেকে পেয়েছি আর কি। যে সময়টা বাচ্চারা বলে হ্যাঁ ছোটোবেলায় বাবাকে পাইনি, কিন্তু আমি বাবাকে অনেক বেশি পেয়েছি। তো সম্পর্কটা এরকম একটু বেশি আর কি আমার আর বাবার। যেরকম আমার আকাঙ্ক্ষা বাবার কাছে একটু বেশি, বাবার আকাঙ্ক্ষা আমার কাছে একটু বেশি। তা আমাদের সব কিছুই বেশি, ঝগড়া, আদর, ভালোবাসা সব বেশি। ও এখন বিশ্ববিদ্যালয়ে 4th বর্ষে পড়ে, ফাইনাল ইয়ারে পড়ে। কিন্তু এখন আমি কোনো দিন ওই যে অল্প কিছুদিন প্রাইভেট শিক্ষকের কাছে পড়েছি, কিন্তু বিকেলবেলা না। আমিও চাই ও মাঠে থাকুক, মাঠে খেলা। তো ওই মাঠে না যেতে পারলে তার মধ্যে যে অস্থিরতাটা কাজ করে। তো এখন আর আগের মতো আসলে সে ঠিক মন খুলে প্রাণ খুলে আমার সাথে কথা বলতে পারে না। এটা আমার একটা কষ্ট আছে, কিন্তু আমি জানি ওকে ফিল করে। জাহাঙ্গীরনগর থিয়েটারের যোগদানের মধ্য দিয়ে আমার যে নতুন জীবন, অভিনয় জীবন শুরু হয়েছে, তার বড় রকমের সূচনা হয়েছে। আমি এই সৌভাগ্যবান যে এই মুক্তমঞ্চে অভিনয়ের মধ্য দিয়ে, এই মুক্তমঞ্চে প্রথমে অভিনয় করেছি আমাদের এই বড় ভাই কাইজার আহমেদের আজও কৃতদাস। এরপরে অভিনয় করেছি সেলিম আল দিন স্যারের বাসন, সালাম সাইক্লেনের চোর, জাহিনালের ধর, সেনের তালুকদার, এবং আবার এখানে আমার নির্দেশিত নাটকও এই বানরের পিঠা বন্টন, এগুলো মঞ্চস্থ হয়েছিল। কর্মময় জীবনে যেহেতু থিয়েটারই আমার প্রথম ভালোবাসা, প্রথম প্রেম, সেই প্রেমটাই আমার জীবনের পেশা হয়ে দাঁড়িয়েছে। এই পেশার জায়গাটায় আমি যেহেতু নাটক বিভাগে সেখানে নির্দেশনার কাজগুলি করেছি, আবার এই মঞ্চেই আমার নির্দেশনায় করেছি গ্রিক নাটক ওরেস্তিস, আফসার আহমদের অনুবাদে, ইউরোপেদেশে ওরেস্তিস। এবং সেই ভোরবেলা, ভোর 6টায় সূর্য উদয়ের সাথে সাথে এই পুরো মঞ্চের একদম উপরে, পাশে, নিচে সব জায়গায় মিলে মঞ্চস্থ করিয়েছিলাম এই ওরেস্তিস। এরপরে এখানে হয়েছে শূদ্রকের মিথ্যকটিক নাটক, রবীন্দ্রনাথের রাজা, আবার মহাকাল নাটক সম্প্রদায় করে শিখণ্ডী কথা, এগুলো এই মঞ্চে অভিনীত হয়েছে। তো এইটি একজন আমাদের দেশের সকল অভিনেতাদের এইটি যেমন একটা তীর্থস্থান, কারণ বাংলাদেশে এরকম সুন্দর এবং এত অডিয়েন্স, এখানে 2-2.5 হাজার, কখনো কখনো একেবারে ভরাট হয়ে 3-3.5 হাজার
দর্শকরা তাদের সম্মুখে। আবার পরবর্তীকালে এখন এই সময় প্রতি বছর 12ই জানুয়ারি বিশ্ববিদ্যালয় দিবসে আমার পুতুল নাটকের শোতে এই প্রতিটি আনাচে কানাচে সব ভরে যায়, শিশু থেকে ধরে নানা বয়সের সব লোকজন। তো এই মুক্তমঞ্চ ঘিরেই আমার জীবনের বলা যেতে পারে যতটুকু সফলতা আছে, যতটুকু আনন্দ আছে, যতটুকু প্রাপ্তি আছে, সবটার সাথে কিন্তু এই মুক্তমঞ্চ জড়িত। আমার একটা সৌভাগ্য ছিল এবং আমার জীবনের মোড়টা ওখানেই বলা যায় এই কথাগুলি বলার পেছনে উদ্দেশ্য। সেটা হলো আমার ফার্স্ট ইয়ারে আমার একটা কোর্স ছিল নাটকের, এবং তার কোর্স শিক্ষক সেলিম আলদিন। তিনি আসলে ওই বছরই প্রথম এই ফার্স্ট ইয়ারে ওই নাটকের কোর্সটি, উনি খুব বিরক্তি ছিলেন যে ফার্স্ট ইয়ারে কেন এই কোর্সটি থাকবে। তারপরে এসে কী করবেন, শাহজাহান হলো আমাদের পাঠ্য ছিল, তো বললেন যে শাহজাহান নাটকটা এই দিলে এই পড়ো। তো আমাদের কয়েকজন পড়লো, তো আমিও পড়লাম। তো অন্য যারা পড়েছে তার চেয়ে মনে হয় আমার গলার আওয়াজটা একটু বেশি ছিল। এই ছিল, তোমার নাম কি? আমি আমার নাম বললাম। আচ্ছা, এই নাটকটা একটু কিছু করো। জি স্যার। মানে ওনার চোখ টোক দেখে টেকে আমরা অভ্যস্ত না, তো সে দেখে একটা ভূত ফার্স্ট ইয়ারে সেলিম আলদিন কী বলছে, কী বললাম না বললাম সেটা অতটা মনে নেই, কিন্তু মানে খুব হাঁটু কাঁপা কাঁপা একটা ব্যাপার। পাশাপাশি তখন হচ্ছে এই যে আমি এই আলবেরিনি হলে, এই হলে থাকতাম। তো এই আমরা হল থেকে বিকেলে বেরিয়েছি, তো আমাদের এক সিনিয়র বন্ধু দেখেই যাচ্ছে, ভাই কই যান? বলে নাটকের রিহার্সেলে। নাটক রিহার্সেলে? হ্যাঁ। বলা ভালো, তার কয়েকদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তমঞ্চের উদ্বোধন হয়েছে শকুন্তলা নাটক দিয়ে। আমার দুর্ভাগ্য ওইটি দেখতে পারিনি। তো আমার এই ভাইরা জাহাঙ্গীরনগর থিয়েটার এই কাজটি করে, তো ওখানে যাবো নাকি? আমার সাথে আর বন্ধু ছিল, হ্যাঁ যাওয়া যায়। গেলাম। তখন একটি নাটক মুক্তমঞ্চ মঞ্চস্থ হবে, আজও কৃতদাস বলে, এবং শহীদুজ্জামান সেলিমের নির্দেশনা। তো ঢুকে গেলাম, থরে থরে কাঁপা কাঁপা, এবং সাংঘাতিক সেই যে নতুন করে একটা তৈরি হলো যে থিয়েটারের ডিসিপ্লিন, সময়ানুবর্তিতা, এবং তার জন্য শারীরিক মানসিক যে কাজগুলি। এর আগে তো ক্লাস 8-এ থাকতে বন্ধুদের নিয়ে ওই চট দিয়ে এই পর্দা তৈরি করে 8-এ থেকে কি যেন, হ্যাঁ নাজেহাল, ওই কল্যাণ মিত্র, ওরকম নাটক আর ছোটোখাটো কিছু ইয়ে করেছিলাম আমরা, ওই যে খণ্ডচিত্র কৌতুক। কেমন যেমন একটা নতুন জগৎ তৈরি হয়ে গেল, এবং সত্যি কথা বলতে আমি নিজের ভিতরে একটা নতুন প্রেরণা দেখলাম যে নাটকের যে কথাগুলি বলা হচ্ছে, আমি যে চিন্তাভাবনাগুলি করছি, সেইটা মনে হচ্ছে আমার ভেতরটাকে আস্তে আস্তে করে জন্য ভেতরে বেলুনের মতো বাতাস ভরে আস্তে আস্তে ফুলে উঠছে। আমি খুব আনন্দের সহকারে এই নতুন জীবনে আমি শুরু করলাম। জাহাঙ্গীরনগর আমাকে নতুনভাবে জীবন দিল। আমার শিল্পচর্চার যে পরিচয়টুকু আমি বলতে পারছি, উপস্থাপন করছি, এর পেছনের একাডেমিক শিক্ষার বাইরে মূল শিক্ষাটা আমি যেখান থেকে পেয়েছি সেটা হলো বাংলাদেশ গ্রাম থিয়েটার এবং ঢাকা থিয়েটার। গ্রাম থিয়েটারের সূচনা লগ্নে আমি ছাত্র ছিলাম। সেই ছাত্র জীবনে গ্রামে গ্রামে ঘুরে বেরিয়েছি, গ্রাম থিয়েটারের কর্মীদের সাথে কাজ করেছি, তাদের কর্মশালা পরিচালনা করার নির্দেশনা দেয়া, এই কাজগুলি, এবং সাথে সাথে আমাদের যে ঐতিহ্যবাহী যে বিভিন্ন নাট্য আঙ্গিকগুলো আছে, শিল্প আঙ্গিকগুলো আছে, তার সাথে পরিচিত হওয়া, যার মধ্য দিয়ে আমার চিন্তার জগৎকে নতুনভাবে আমাদের যে দেশীয় যেই সমৃদ্ধ আঙ্গিকগুলো আছে তার সাথে পরিচিত করেছে। আর ঢাকা থিয়েটারে গিয়ে
সেখানে যেমন আমি অভিনয় যেমন শিখেছি, হ্যাঁ, বিশেষ করে আমাদের ঢাকা থিয়েটারের কর্ণধার সেলিম আল দীনের আজীবনের শিল্পসঙ্গী নাসিরুদ্দিন ইউসুফ, তিনি আমাদের অনেকেরই শিল্পপিতা। আমাদের যে নতুন করে দেখা থিয়েটারের যে প্রায়োগিক দিকগুলো আছে, কী করে অভিনেতার ভেতর থেকে অভিনয় বের করে আনা এবং নাট্য প্রয়োগের ক্ষেত্রে, নির্দেশনার ক্ষেত্রে যেই একটা বড় রকমের চিন্তা খুলে দেয়া, এই স্বাধীনতার মধ্য দিয়ে কী করে কাজ আদায় করতে হয়, এই কৌশলগুলি কিন্তু তার কাছ থেকেই শিখেছি। আর ঢাকা থিয়েটারে অভিনয় করা তো একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। কেরামত মঙ্গলের শুরু থেকেই 58টা শো পর্যন্ত করেছি। এ নিয়ে আমরা কলকাতায় যেমন শো করেছি, এর বাইরেও কীর্তনখোলা এবং মুনতাসিরের নতুন করে যখন করেছে, তার মধ্যে অভিনয় করার মধ্য দিয়ে আমার অভিনেতা সত্তার আসলে বলা যায় যতটুকু আমি শিখেছি ওখান থেকেই। তো গ্রাম থিয়েটার এবং ঢাকা থিয়েটারকে বাদ দিয়ে আমার শিল্প পরিচয়, শিল্পসত্তা বলা যেত অপূর্ণ। এটা এ বাদ দিয়ে আসলে আমার অস্তিত্ব হয় না। 2013 সালে ইন্দোনেশিয়া জাকার্তার ওয়ার্ল্ড পাপেট কার্নিভালে যখন অংশগ্রহণ করি, প্রথমেই মনে হয় এত বড় একটা উৎসবে আমাদের বাংলাদেশ থেকে শিল্পকলা একাডেমি এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে অংশগ্রহণ করি আমরা 12 জনের একটি দল। তো সেখানে আমাদের ঐতিহ্যবাহী যে সুতা পুতুল নাট্য, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার, তো সেই ব্রাহ্মণবাড়িয়া তারা যেই নাটক, যেই ধরনের উপস্থাপনগুলি করে, সেটাকে আমরা একটু সংস্কার করে আমাদের দেশীয় আঙ্গিকে, অর্থাৎ আমাদের মতো চেহারা তৈরি করে, আমাদের মতো পোশাক, তো ওইটার সাথে আমরা আমাদের কুজুবুড়ি গল্প, সে উপেন্দ্র কিশোর রায়ের, সেইটিকে নিয়ে আমরা প্রায় 1 ঘন্টার একটি প্রযোজনা তৈরি করি। আমাদের প্রয়োজনে আমরা একেবারে সেই ঐতিহ্যবাহী আঙ্গিকে, যেখানে মঞ্চ এবং এই আগে যেমন এই পরীরা যায়, মাঝখানে হচ্ছে ফুল থাকে, এরকমভাবেই আমাদের মঞ্চের যেই সামনের অংশটা, যেটাকে ব্যানার, পুতুল নাট্যের ভাষায় বলা হয় কপালি, সেইটি নিয়ে, এবং সামনে আমাদের দোহার কথকেরা বসে, আর পেছন দিকে, অর্থাৎ একেবারে আমাদের ঐতিহ্যবাহী যেই আদলটি আছে সেইটি নিয়ে আমরা সেখানে অংশগ্রহণ করি। ওখানে 46টি দেশের 63টি দল অংশগ্রহণ করে এবং নানা আঙ্গিকের, বিশ্বের যত রকমের নতুন পুরাতন আঙ্গিকে সেইটা ব্যবহার করে, অংশগ্রহণ করে। দুটো বিষয়ে আমাদের খুব নজরে পড়ে, এবং আমাদের না, উৎসবে যারা অংশগ্রহণ করছে তাদের, একটা হচ্ছে একমাত্র আমাদের দলটাকে পূর্ণাঙ্গভাবে জীবন্ত, মানে হচ্ছে যে লাইভ পারফরমেন্স, আর প্রায় সকল দেশেরই ছিল সেটি হলো রেকর্ডেড, যে কারণে আমরা ট্র্যাডিশনাল মিউজিক্যাল পারফরমেন্স, এটা একটা বেস্ট অ্যাওয়ার্ড আমরা আমাদেরকে সম্মানিত করে এই পুরস্কারটি দিয়ে। আর আরেকটি হচ্ছে বেস্ট সিনারি। যে কোনো শিল্পীর সাথে যখন মানুষের নামটা যুক্ত, তখন কিন্তু সেই মানুষটা ইতিহাসের অংশ হয়ে ওঠে, কারণ অবিভাজ্য হয়ে ওঠে। কাজ এবং মানুষ যখন অবিভাজ্য হয়ে ওঠে, তখন তার পরিচয়টা আর আলাদা কোনো পরিচয় থাকে না। তো আমার কাছে এখন মনে হচ্ছে যে হারুন তার শিক্ষকতা জীবনের, তার সমস্ত সৃষ্টিকর্মের শেষ সময়ে এসে, বলা যেতে পারে শেষের দিকে এসে, যে জিনিসটা আত্মনিয়োগ করলো, যে গবেষণায় আত্মনিয়োগ করলো, সেটা হচ্ছে পুতুল নাট্য। এবং এই পুতুল নাট্যের ফলে আমি বলবো যে বাঙালি সংস্কৃতির, এই বিলুপ্তপ্রায় সংস্কৃতির পুনর্নির্মাণে, পুনঃসৃজনে যে রেনেসা তৈরি হয়, সেই রেনেসা কিন্তু সত্যি হারুন তৈরি করেছে, হারুন রশিদ খান। যে সে শুধু একটি গবেষণা করে গবেষণার বইটা আলমারির মধ্যে বন্দি রেখেই তার জীবন কাটায় নাই, ওইটা নিয়েই সে আত্মতৃপ্তিতে ভোগে নাই। সেই গবেষণালব্ধ কাজগুলোকে বাস্তবে প্রমাণ করে বাংলাদেশ পুতুল নাট্য গবেষণা বলে যে কেন্দ্র স্থাপন করেছে, বাংলাদেশি পুতুল নাট্যকে এস্টাবলিশ করার এই হারুনের এই নিরলস প্রয়াসের ফলেই কিন্তু বাংলাদেশ সরকার এই পুতুল নাট্যের একটা জাতীয় কমিটি করেছে।
এই যে আমাদের ঐতিহ্যবাহী আঙ্গিকটির এই যে সমাদর, এই যে সম্মান, এই যে গ্রহণযোগ্যতা, এইটি আমার মধ্যে আলোড়িত করেছে আমাকে। এবং সত্যি বলা ভালো, এর আগে কিন্তু যে দলটি আমরা নিয়ে গেছি সেখানে কিন্তু আমার কোনো অভিপ্রায় ছিল না, এবং আমি কিন্তু সেখানে পুতুল নাটকের দলের নির্দেশনা দিয়েছি। ওই যে বললাম, বলা যেতে পারে তেলা মাথায় তেল, যা ছিল তার উপরে আর একটু ঘষা মাজা করে নিয়ে গেছি। তার মধ্যে আমার কৃতিত্ব সেই অর্থে অতটা ছিল না, কিন্তু এইটার কারণে এবং এতগুলো দেশের লোকজনের সাথে মিশে দেখে যে মনে হচ্ছে আমরা এত বড় সমৃদ্ধ একটি বিষয় আমাদের আছে, তাহলে আমরা করবো না। এবং আমার সৌভাগ্য, আমার সাথে যে ছেলে মেয়েরা গিয়েছিল ওরা এসে খুব উদ্বুদ্ধ হয়ে বলা যেতে পারে ওদের চাপাচাপিতেই কিন্তু তখন হচ্ছে যে একটা সাংগঠনিক কাঠামো, যে স্যার আমরা করতে পারি। সেই আমাদের ওই যে কর্মফল, সেই কুপকাজ, সেই এই গল্পগুলোকেই কিন্তু যতটা সম্ভব হচ্ছে চরিত্রানুগভাবে এবং আমাদের দেখে যেন চেনা যায় এরা আমাদের, এই ধরনের একটি ব্যাপার থেকে। এবং মানুষের মনে কি, যে কোনো মানুষের মনে সাধারণভাবে বলে ও পুতুল নাচায়, পুতুল নাচ বললেই কিন্তু সামনে ছবিটা ভাসে কিন্তু হচ্ছে উপর থেকে, এবং কে যেন নাচায়, যেমনি নাচা তেমনি নাচে, পুতুলের কি দোষ, যে গানের কথা, মানে উপর থেকে নাচায় কেউ যেন। এবং পুতুল সরকার বা ওই যে পুতুলের মতো কাজ করে, এই যে শব্দগুলি সব পেছনে কিন্তু নেপথ্য সুতার কথাটাই কিন্তু আসে। আমরা বিশ্ব রঙ্গমঞ্চে বাংলাদেশের পুতুল নাটকের কিন্তু ঝংকার তুলতে পারবো, এই দৃঢ় প্রত্যয়টা কিন্তু আমাদের তৈরি হচ্ছে। অধ্যাপক রশিদ হারুন ৮০-র দশক থেকে আমরা ছাত্র জীবনের বন্ধু, এবং দীর্ঘ সময় ব্যক্তিগতভাবে আমরা পরিচিত। অনেক সময় কাটিয়েছি, আড্ডা দিয়েছি। ৯০-এর দশকে আমরা উভয়ই যখন শিক্ষক, তখন আমি দেখলাম যে উনি ড্রামা অ্যান্ড ড্রামাটিক্সের শিক্ষক হলেও উনি নাটকের জন্য যে মঞ্চ তৈরি করে, এই মঞ্চের দিকে ওনার খুব ভালো যোগ ছিল, এবং উনি অনেক ভালো মঞ্চ তৈরি করতে পারতেন, এবং এটা একটা স্পেশাল ক্রিয়েটিভিটি যেটা আমরা লক্ষ্য করেছি। এবং আমাদের এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেলিম আলদিন, তিনি ড্রামা অ্যান্ড ড্রামাটিক্সের জন্য একটি একাডেমিক ডিসিপ্লিন প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশের প্রথম। এবং সে কারণে আজকে এই মঞ্চ নাটক, ড্রামা অ্যান্ড ড্রামাটিক্স বিভাগ সকল বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে, এবং এই কলাটা একটা নতুন রূপ লাভ করেছে। তারই অসংখ্য শিষ্যর মধ্যে রশিদ হারুনও শিষ্য, কিন্তু তিনি পিএইচডির টপিক হিসাবে নিয়েছেন পুতুল নাট্য। আমরা পাশাপাশি বাসায় দেখেছি যে নানা ধরনের পুতুল তিনি নিজেও তৈরি করতেন, এবং ঘরটা একটা পুতুল পাখা এটা সেটা দিয়ে ভরে রেখেছে। কিন্তু তখন আমরা বুঝতে পারিনি যে তিনি এই শিল্প সত্তাটাকে বর্তমানে যে আঙ্গিক যে মার্গে পৌঁছেছে, আমরা কিন্তু তখন বুঝতাম না, আমরা দুষ্টামি করতাম। কিন্তু টুকটুক টুকটুক করে প্রায় 15-20 বছর যাবৎ উনি অক্লান্ত শ্রম, মেধা, এবং আমি বলবো যে তার ঘর সংসারের চেয়েও তার এই ডিসিপ্লিনের প্রতি তার মনটা তিনি বেশি দিয়েছেন। ছাত্রদের সাথে আমার বন্ডিংটা এই মিস্ট্রিয়াস বলা যায়। সেটা হচ্ছে এই যে আমি একটু জোরে জোরে কথা বলি, সরাসরি কথা বলি। ওই ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরা দেখি বেশ খুব ভয় পায়, কেউ কাছে আসতে চায় না, এরকম একটা ব্যাপার লক্ষ্য করি। এই যে সিনিয়রদের কাছ থেকে এই শিক্ষকদের সম্পর্কে একটা ধারণা তারা পেয়ে যায়। তো আমি মেজাজি, রাগী, বকাঝকা করি, এই ধরনের একজন শিক্ষক হিসেবে আমার একটা ইমেজ। এটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত চলে। তো থার্ড ইয়ার পর্যন্ত উঠলে ছেলে মেয়েদের সাথে
দেখে ওরা একটু একটু সহজ হয় এবং কাছে আসার এই ব্যাপারগুলি ঘটে। আমি তানভীর হোসেন তারেক, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের MA অধ্যয়নরত শিক্ষার্থী, সেই সাথে বাংলাদেশের পুতুল নাট্য গবেষণা উন্নয়ন কেন্দ্রের একজন সদস্য। পুতুল নাট্য গবেষণা উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাকালীনের সময় থেকেই এই পুতুল নাট্যে আসা, আর তার সাথে সাথে স্যারের সাথে পরিচয় বা স্যারের সাথে বিভাগের মাধ্যমে আমার স্যারের সাথে পরিচয়, স্যারের সাথে যে বিষয়টা এখন পরিচয়ের যে ঊর্ধ্বে চলে গেছে, মনে হচ্ছে শিক্ষক, পিতা, আবার কখনো বন্ধু, এই রকম স্যারের সাথে সম্পর্ক। আমি আসাদুজ্জামান আশিক, আমি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে পড়ছি, স্নাতক সম্মান 4র্থ বর্ষে। আর পাশাপাশি কাজ করছি বাংলাদেশের পুতুল নাট্য গবেষণা উন্নয়ন কেন্দ্রের সাথে। আমি প্রায় প্রতিষ্ঠাকালীন সদস্যই বলা যায়, প্রথম শুরুর পর থেকেই আমি এখানে কাজ করছি। কাজ করতে আমার খুব ভালো লাগে, আর তার থেকেও বেশি ভালো লাগে আমি একজন পরিশ্রমী মানুষের সাথে কাজ করি। ডক্টর রশিদ হারুন স্যারকে আমার ভালো লাগে, এবং তার থেকে ভালো লাগে তার কাজকে। প্রথম যখন আমরা খাট্টা মিঠ্টার প্রথম প্রোমো কিংবা প্রথম শ্যুট করতে যাই, তখন সেটে কাজ করি, সারা রাত কাজ করছি। এমন সময় যখন রাত 2টা পার হয়, 3টা বাজে, তখনও দেখি যে একটা মানুষ, প্রায় 55 থেকে 60 বছরের মানুষ আমাদের সাথে কাজ করছে, তার কোনো ক্লান্তি নাই, সে ধৈর্য নিয়ে কাজ করছে। যখন একটা মানুষ আমার থেকেও ইয়ং, মানে সে এতটা ধৈর্য নিয়ে কাজ করছে, মানে আমি বলে বোঝাতে পারবো না, আমার খুব ভালো লাগে। তারপরে তার সাথে যখন কথাবার্তা বলি, ছাত্র শিক্ষকের সম্পর্ক, মাঝে মাঝে সে বন্ধু। স্যারের সম্বন্ধে কি বলবো, স্যারের সম্বন্ধে বলার কোনো যোগ্যতা আমাদের নাই। শুধু এতটুকুই আমি এখনও বিশ্বাস করি যে যখন আমি ভার্সিটি ভর্তির আগে স্কুল এবং কলেজ, বিশেষ করে কলেজের শিক্ষকের কাছে শুনেছিলাম যে তোরা যখন ভার্সিটিতে যাবি তখন সেখানে অনেকগুলো পরশ পাথর পাবি। রূপকথার গল্পে শোনা যায় না যে পরশ পাথরের ছোঁয়ায় পাথর সোনা হয়ে যায়। আমি আসলে সেই কথাটা বিশ্বাস করি, এবং এখানে এসে এই বিশ্বাসটা আমার সঠিক হয়েছে। উন্নত দেশগুলো তো বটেই, আমাদের আশেপাশের দেশগুলিতেও অনেক আগে থাকতেই এগুলো ইনস্টিটিউট আকারে এগুলো যেন অধ্যয়ন করা হয় এবং আর্কাইভ ভ্যালু হিসেবে এগুলোকে সংরক্ষণ এবং পৃষ্ঠপোষকতা করা। আমরা ইন্দোনেশিয়ার কথা বলছিলাম, সেখানে যেমন একটি জাতীয় পুতুল নাট্যশালা আছে, সেখানে ওদের ওয়াং অর্থাৎ ওদের যেই নিজস্ব আঙ্গিক, সেখানে শ্যাডো পাপেট এবং রড পাপেটের জন্য আলাদা আলাদা মঞ্চ আছে। প্রতিদিন সেখানে সারাদিনই ওখানে মঞ্চস্থ হয়, পর্যটকরা যায়, দেখে। তো এইভাবে উদাহরণ দিতে গেলে বিশ্বে প্রায় সকল দেশেই পুতুল নাটকের যেমন নিজস্ব অডিটোরিয়াম আছে, নিজস্ব ইনস্টিটিউট আছে, জাতীয় রঙ্গালয় আছে এবং স্কুল আছে। আমরা যেহেতু সুতা পুতুল নিয়ে কাজ করছি, বাংলাদেশের ঐতিহ্যবাহী সুতা পুতুল নিয়ে কাজ করছি, তো সে কারণে আমাদের পুরো শরীরটা যেমন মানুষের যদি হয়, মানব চরিত্র যদি হয়, তাহলে হলো তার হাত, পা, মাথা, চোখ, নাক, শরীর পুরোটাই আমাদের কিন্তু তৈরি করতে হয়। তেমনিভাবে কোনো পশু বা পাখিও যদি করি, তারও সম্পূর্ণটা আমার তৈরি করতে হয়, পুরোটাই আমাদেরকে দেখাতে হয়। তো আমরা যে কাজটা করি সেটা হচ্ছে, যখন কোনো গল্প নির্বাচন করি তখন সেই গল্পের মধ্যে যে চরিত্রগুলো থাকে, তখন সেই চরিত্রগুলো একটা স্কেচ বা একটা ড্রয়িং আমরা প্রথম করে নিই। যেমন মনে করো যে কুজুবুড়ি যদি গল্পটা নেই, সে কুজুবুড়ি গল্পটা কুজুবুড়ি আর তার নাতনি, এই দুটো হলো মানব চরিত্র। আর এর বাইরে অন্য যে চরিত্র আছে, সেখানে আছে কুকুর আছে, শেয়াল আছে, বাঘ আছে, ভালুক আছে। আবার অন্য একটি চরিত্র, মানে সরাসরি সংলাপ বলে না, কিন্তু তার ভূমিকা আছে, সেটা হচ্ছে লাউ।
তাহলে এইগুলো আমাদের কিন্তু তৈরি করতে হয়। এইটা ম্যাটেরিয়ালসের কথা যদি বলি, মানে উপকরণগুলো, এইটা যেমন এইটা আছে স্ট্রয়েড ফোম, তো এর বাইরেও আমাদের যেমন এই যে এখানে একটা আছে, এইটাকে আমরা করেছিলাম দিয়ে, এইটা ভেতরটা হচ্ছে থার্মোকল, তারপরে এই যে নাক চোখের অংশটা এখানে করেছি আমরা পেপার মেশ দিয়ে। হ্যাঁ, আমরা এই ধরনের একটি ব্যঞ্জনা তৈরি করে আমরা আমাদের পুতুল নাট্যকে একেবারে বিশ্ব রঙ্গমঞ্চে আমরা নিয়ে যেতে চাই, যেখানে ঝংকার তুলবে আমাদের নিজস্ব আঙ্গিক। সিসিমপুর যেমন সারা পৃথিবীতে তাদের একটা জগৎ তৈরি করে নিয়েছে, সেই জগতের টুকটুকি হালুম কতগুলো চরিত্র আছে, তারা পৃথিবী যে প্রান্তে যায় না কেন তাদের চেহারা রং রূপ একই থাকছে। আমাদের খাট্টা মিঠা, আমাদের এই জনপদের যে বেড়ে উঠেছে, তারা যে স্কুলে পড়ে সেই স্কুলে প্রমিত বাংলায় কথা বলে, তারা চারিদিকে যে গাছপালা নদী আছে, জীবজন্তু আছে, সবগুলোকে তারা নিয়েই তারা বসবাস করতে চায়। তো এরকম একটি জগৎও তো আমরা তৈরি করতে পারি, যেখানে আমরা জলবায়ুর কথা বলি, যেখানে আমরা পরিবেশ সচেতনতার কথা বলি, যেখানে আমরা আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম যারা আমাদের দেশ জাতি সংস্কৃতিকে ধারণ করবে, বহন করবে এবং এগিয়ে নিয়ে যাবে, সেরকম জগৎ আমরা তো তৈরি করতেই পারি। আমাদের পুতুল নাটকের কিন্তু ওই শক্তিটি আছে। আমরা যদি পাঠ্যক্রমের মধ্যে এই ব্যাপারটাকে যদি ঢোকাই, তাহলে কিন্তু আমরা আমাদের নিজেদের এই সমাজ সংস্কৃতি এবং আমাদের রাজনীতি, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা যা বলি, একটা মানুষ গঠনের জন্য বাস্তবমুখী এই শিক্ষায় যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি, তাহলে আমাদের মনে হয় একটা বড় কাজ আমরা করতে পারব। এখন এই প্রান্তে এসে বিশেষত পুতুল নাটক নিয়ে কাজ করতে গিয়ে সত্যি সত্যি ভেতরে অনেক স্বপ্ন কিন্তু জমা হয়েছে। তার থেকে যদি তিনটির কথা বলতে হয়, তাহলে একটা হলো পুতুল নাট্যের ইনস্টিটিউট। এখানে গবেষণা হবে এবং উন্নয়নের জন্য নানা কাজ হবে, এবং সম্পূর্ণভাবে এটাকে কত মজা করে ছড়িয়ে দেয়া যায় সেই কাজে এই ইনস্টিটিউটটি ব্যস্ত থাকবে, এবং এভাবে তারা নতুন প্রজন্ম তৈরি করবে। আর আরেকটি স্বপ্ন হচ্ছে বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে পুতুল নাটকের ব্যবহার পাঠ্যক্রমের বা পাঠ্যের উপাদান বা উপকরণ হিসেবে। সেই রবীন্দ্রনাথ এই জাভা দ্বীপে ভ্রমণ করার সময় পুতুল নাটক দেখে যেমন তার ভ্রাতুষ্পুত্রকে চিঠি দিয়ে চিঠিতে উল্লেখ করেছিলেন যে পুতুলের ব্যবহারটা যদি আমাদের দেশে এমনভাবে হতো যে পুতুলের চলনের সাথে সাথে তাদের কথার সাথে সাথে ইতিহাস পড়া হয়ে যেত। তো এটি যে খুবই প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ এবং উপযোগী, সেটা আমরা তো বিভিন্ন জায়গায় শো করে আমরা অভিজ্ঞতা অর্জন করেছি। আর আরেকটি স্বপ্ন হলো একটা বড় ভ্যান, কাভার্ড ভ্যান, ভেতরে পুতুল সাজানো থাকবে, মঞ্চ সাজানো থাকবে, কাভার্ড ভ্যানের সামনে ওর খুলে গেল, ওখান থেকে পুতুলগুলো বেরিয়ে আসলো, দৃশ্যমান হলো, এবং স্কুলের শিশুরা আমাদের হয়তো ওখানে তাদের আকর্ষণ করার জন্য কিছু গান বা কিছু কথা হলো, তারা দৌড়ে আসতো, সামনে বসে গেল খুব আগ্রহ নিয়ে। আর আমাদের পুতুলেরা তাদের হয়তো পরিচিত গল্প বা পরিচিত মানুষ, পরিচিত ওই যে পাঠ্যপুস্তকের বিষয়ও হতে পারে, যেগুলো ওখানে জীবন্ত হয়ে পাপেটের মাধ্যমে উপস্থাপিত হবে, আর ওরা আনন্দে হাততালি দেবে। আমার পছন্দের খাবার
এই ধরনের প্রশ্নে আমার গিন্নি কাছাকাছি থাকলে সে নিঃসন্দেহে হেসে উঠবে, কারণ এটা নিয়ে কি খুব যন্ত্রণায় আছে। আমার পছন্দের তালিকা একটু আর কি কেমন যেন, যেমন প্রথমত আমি লাউ শাক, লাউ এই সিম, এটা যে কোনো অবস্থায় যতদিন দিতে পারে। আর হলো লাউ, লাউ দিয়ে যা, এটা আমার খুব পছন্দের। আর ছোটোখাটোর মধ্যে এই ডিম ভাজা, ডাল আর গরম ভাত, এটা সবসময় একটু বেশি খাওয়া হয়ে যায়। আর খুব তৃপ্তি নিয়ে খাবার এবং খুব মজা করে যেটা খাবার, সেটি হচ্ছে এই রুই মাছ করলা দিয়ে, অথবা রুই মাছ মানে বড় মাছ আর কি, বড় মাছ এই কুমড়ো পাতা দিয়ে, এইটা আমার খুব মজা। আর আরেকটা হলো এই ইলিশ মাছের মাথা শাপলা দিয়ে। জীবন তো একটাই, মানব জীবন। আর এখন এই প্রযুক্তির কারণে সে আকাশ থেকে একেবারে পাতালে, সমুদ্র তলদেশের যে জগৎ দেখি, যদি পারতাম সারা পৃথিবীটাকে ঘুরে ঘুরে দেখতাম পানির নিচে এবং অন্তরিক্ষে, তা তো আর সম্ভব হবে না। তবে আমার দেশটাও, আমার বাংলাদেশের কিছু জায়গা, যে পার্বত্য অঞ্চল, এই যে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, অসাধারণ সেই যে পাহাড় মেঘের যে খেলা, ঝর্ণার যে তিনি দুর্দান্ত। আমার পুতুল নাটক নিয়ে কাজ করতে গিয়ে মনে হয়েছে যে পৃথিবীতে মানুষ সবচেয়ে খারাপ প্রাণী। আমরা বাঘ, ভালুক, হিংস্র প্রাণীকে আমরা ভয় পাই, সাপকে ভয় পাই, কিন্তু আমার উপলব্ধি হয়েছে আসলে ওরা তার চেয়ে বেশি মানুষকে ভয় পায়। যে কথা কখনো কাউকে বলিনি, সেটা তো হলো, যা কাউকে বলিনি আর বলা হবে না, সেটা হলো আমি তোমাকে ভালোবাসি বা আই লাভ ইউ, এই জাতীয় শব্দ আমার জীবনে আমার মুখ দিয়ে বেরোনি, কাউকে বলতে পারিনি। মোদ্দা কথা যেটা, আমি আসলে যদি আমার কথা ছাত্রছাত্রীরা তো বটে, যদি অভিভাবক যদি শোনেন তাহলে বেশি আমি খুশি হব এবং আমার মনে কাজে লাগবে। সেটি হচ্ছে যে লেখাপড়াটা কেন, এই বিষয়টা আপনি আপনার সন্তানকে কেন লেখাপড়া করাচ্ছেন, এই ব্যাপারটাতে একটু স্বচ্ছ পরিষ্কার হতে হবে, এবং শিক্ষার্থী সে কেন লেখাপড়া করছে এই ব্যাপারে তার স্পষ্ট ধারণাটা থাকা প্রয়োজন। আমি ক্লাসে প্রথম বছর প্রথম ক্লাসে জিজ্ঞেস করি শিক্ষার্থী, তুমি কেন লেখাপড়া করছো? তো আমার প্রায় 90% ছাত্রছাত্রী জবাব দেয় যে স্যার পাশ করে চাকরি করবে। তো আমি তাদের বলি যে পাশ করে চাকরি করবে এই কথাটা, এই নিশ্চয়তা কে দিয়েছে? পাশ করবে এই নিশ্চয়তা কী করবে এবং চাকরি। আচ্ছা ধরা যাক তুমি পাশ করবে, তা কী চাকরি করবে, কি, এই জায়গায় জবাব পাওয়া যায়। আবার অভিভাবক যেমন হলো তার ছেলেকে মানুষ করবেন এবং তার ছেলে ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা করছেন। কি ভবিষ্যৎ? ইঞ্জিনিয়ারিং পড়েও যেমন পুলিশের চাকরি করা যায়, ডাক্তারি পড়েও যেমন হচ্ছে যে প্রশাসনের যে কোনো কাজ করা যায়, ব্যাংকেও চাকরি করা যায়, করেই তো। ইঞ্জিনিয়ারিং পড়েও সেই কাজগুলি করা যায়। আবার যে কোনো সাবজেক্টে, বাংলা, ইংরেজি, ইতিহাস, যে কোনো সাবজেক্টে পড়ে কাজ করা যায়। তো আমি এমন বলি যে নাটকে পড়ে তোমরা নাটকই করবে এটা খুব জরুরি না, এবং নাটক পড়লে নাটক করা যায় না। ডাক্তারি পাস করলে সকলেই সমান ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ারের সমান ইঞ্জিনিয়ার হয় না। তার নিজের স্কিল, নিজের কোয়ালিটি দ্বারা হচ্ছে তার জায়গা করে। কোনো ডাক্তারের সিরিয়াল পেতে 3 মাস লাগে, আবার কোনো ডাক্তার হলো 3 দিনে একজন রোগী পায় না, এইটা মাথায় রাখতে হবে। তেমনিভাবে আমি বলবো যে আমাদের শিক্ষার্থী এবং নতুন প্রজন্মকে সেটা নিজেকে
কাজের উপযোগী করে তোলা। যা করবে মন দিয়ে দিল দিয়ে করবে এবং নিজেকে কোনো একটি কাজের জন্য, আমার থিয়েটারে আমার শিক্ষা হচ্ছে নিজেকে প্রয়োজনীয় করে তোলা। আমি থিয়েটারে সেই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকতেই হচ্ছে এই শিক্ষাটা, এইটি আমার মাথায় ঢুকেছে যে নিজেকে প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ করে তোলা। আমার শিক্ষকতা জীবনে এমন দেখেছে কিছু কিছু ছাত্র তারা নিজেদের কাজ দিয়ে, লেখাপড়া দিয়ে, যোগ্যতা দিয়ে এমনভাবে তাদের যোগ্য করে তুলেছে, আমি তাদেরকে ডাকি, আমরাই তাদের পেছনে ঢুকি, আমরা খুঁজে আনি তাদেরকে কাজ দেওয়ার জন্য, কাজ করার জন্য। যদি আনন্দের সাথে যদি নিজেকে জীবন যাপন করা যায়, সে পড়ালেখা হোক, কাজ হোক, যে যখন যে কাজটি করে, তাহলে হচ্ছে মনেরও ভালো হবে, তার ক্যারিয়ারেরও ভালো হবে, তার জীবনও সুন্দর হতে বাধ্য। এইটি আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করে জোরের সাথে এই কথাটি আমি বলতে পারি।